শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা পেল যৌথ বাহিনী। জানাবো যে কারণে দীপুমণিকে আজ আদালতে হাজির করা হচ্ছে না। এবার জানাবো নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল, সালমান, পলক এবং মামুনকে। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা সঙ্গীদের সম্পদ তদন্তে লন্ডনের সহযোগিতা চেয়েছে ঢাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী। এদিকে ছেলে সাকিব ও সাদ্দিক খান জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মণিপাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় 3 ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে 2টি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও 4 জনকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা 3 লাখ টাকা এবং 2টি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয়। তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 2য় দফায় রিমান্ডের আবেদন করা হবে। এর আগে গত 11 সেপ্টেম্বর হত্যা চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন। মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়। এই মামলার 4 নম্বর এজাহার নামীয় আসামি হলেন জ্যোতি। শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা জেলা পুলিশ। পরে শনিবার তাকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যদি 4 দিনের রিমান্ডের আজ শেষ দিন। শেখ হাসিনা সরকারের পতনের পর চাঁদপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ডাক্তার দীপুমণির বিরুদ্ধে 3টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় তাকে আজ চাঁদপুর আদালতে হাজির করার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত হাজির করা সম্ভব হচ্ছে না। এর কারণ হিসেবে আইনজীবী সহ ভুক্তভোগীদের পক্ষ থেকে বলা হয়, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের হত্যা সহ নানা ক্ষোভের কারণে আদালতে আনা হলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে। বুধবার দীপুমণিকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হচ্ছে না বলে আদালতের সিনিয়র আইনজীবী সলিমুল্লাহ সেলিম সহ একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। চাঁদপুর সদর মডেল থানা ও আদালত সূত্রে জানা গেছে, ডাক্তার দীপুমণি সহ আওয়ামী লীগ ও তার সিন্ডিকেটের লোকজনের বিরুদ্ধে এ পর্যন্ত চাঁদপুর সদরে 3টি মামলা হয়েছে। 2টি মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক মকবুল হোসেন এবং অপর মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন উপপরিদর্শক লোকমান হোসেন। প্রথম মামলাটি হচ্ছে গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের JM সেনগুপ্ত রোডের বাসায় মনিরা ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় দীপুমণি ও তার ভাইকে হুকুমের আসামি করে মামলা করা হয়। চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দীপুমণি, তার ভাই JR ওয়াদুদ টিপু ও ডক্টর সেলিম মাহমুদ সহ 624 জনকে আসামি করে দ্বিতীয় মামলাটি করা হয়। মামলাটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী অভিভাবক নুরুল ইসলাম খান। তৃতীয় মামলাটি হচ্ছে চাঁদপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশের সড়ক ভবন এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা করেন মুক্তার আহমেদ নামের এক ব্যক্তি। দীপুমণিকে চাঁদপুর আদালতে হাজির করা প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সলিমুল্লাহ সেলিম বলেন, বুধবার 3 মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য দীপুমণিকে চাঁদপুর আদালতে আনার কথা। দীর্ঘ 17 বছর তিনি ও তার সিন্ডিকেট মানুষকে অনেক হয়রানি করেছেন। বিক্ষুব্ধ জনতা অপেক্ষায় আছে কবে তাকে আদালতে হাজির করা হবে। তবে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে এমন শঙ্কায় চাঁদপুর আদালতে হাজির হওয়া বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, দীপুমণি ক্ষমতায় থাকাকালীন সময় চাঁদপুরের বিএনপি জামায়াতের 30 জন লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় পুলিশের হাতে প্রাণ হারিয়েছেন। সেসব লোকের পরিবারের সদস্যরা বিচার, অত্যাচার, দুর্নীতি ও সীমা লঙ্ঘনের জন্য তাকে খুঁজছে। একই সঙ্গে দীপুমণি চাঁদপুরের রাজনীতির সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করেছেন। প্রকৃত আওয়ামী লীগ নেতাকর্মীরা ও প্রবীণ আওয়ামী লীগের লোকজন তাকে খুঁজছে এসব প্রশ্নের জবাব নিতে। পতন হওয়া সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডাকটেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন করে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার তাদের সিএমএস আদালতে হাজির করে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে 3টি করে মামলা এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 2টি মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবী এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। এর মধ্যে রাজধানী বাড্ডা থানায় পৃথক 3 মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানার পৃথক 2 মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বাড্ডা থানায় 2টি ও খিলগাঁও থানায় 1 মামলায় সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিভিন্ন মামলায় রিমান্ড শেষে কারাগারে নেওয়া হয়। গত 14 আগস্ট রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে পলকসহ 3 জনকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। এরপর কয়েক দফায় তাকে রিমান্ড শেষে গত 12 সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলায় হওয়া গত 23 সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। ফলে পুলিশ তাকে হেফাজতে নেই বলে জানায় ডিএমপি। পরদিন চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানায় আবু সায়েদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত 12 সেপ্টেম্বর রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় তাকে। এরপর নতুন করে 4 মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেদিনই কারাগারে পাঠানো হয় সাবেক আইজিপিকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠদের বিদেশে সম্পদের অনুসন্ধানে যুক্তরাজ্যের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান-এজ মনসুর বলেছেন, শেখ হাসিনা সরকার ব্যাংক ব্যবস্থা থেকে কমপক্ষে 2 ট্রিলিয়ন বা 2 লাখ কোটি টাকা বিদেশি সরিয়ে নিয়েছে কিনা এ নিয়ে নতুন প্রশাসন তদন্ত করছে। গভর্নর ফিনান্সিয়াল টাইমসকে জানান, ডাইভার্ট করা সম্পদ যে কয়েকটি দেশের মধ্যে রাখা যেতে পারে। বাংলাদেশ কর্তৃপক্ষ, বিশেষ করে যুক্তরাজ্য তার মধ্যে একটি। এ কারণে তিনি যুক্তরাজ্যে সহযোগিতা চেয়েছেন। আহসান মনসুর মনে করেন, দেশ থেকে পাচার হওয়া সম্পদ যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও থাকতে পারে। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাজ্য সরকার খুবই সহযোগিতা করেছে। হাই কমিশনার আমার অফিসে এসেছিলেন এবং তারা ব্যাপক প্রযুক্তিগত সহায়তার কথা বলেছেন। এইচ মনসুর বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন যুক্তরাজ্যের সম্পত্তির অর্থের তহবিলের উৎস শনাক্ত করতে চায়। আমরা এই সম্পদগুলো পুনরুদ্ধারের জন্য যুক্তরাজ্য সরকারের সহায়তা চাইব। এদিকে যুক্তরাজ্যের কর্মকর্তা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তবে কী আলোচনা করা হবে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশের সুশীল সমাজ দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও তার সরকারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছে। দেশটিতে কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ নীতি রয়েছে। এর ফলে নাগরিকেরা প্রতি বছর মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ পান। আহসান-এজ মনসুর বলেন, প্রধানমন্ত্রীর অগোচরে এই ধরনের চুরি সম্ভব ছিল না। এ বিষয়ে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা গত মাসে ভারতে পালিয়ে যান। তবে সেখানে তার অবস্থান অজানা। মন্তব্যের জন্য তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যুক্তরাজ্যের শার কিয়ার স্টামারের নতুন লেবার সরকারের জন্য বিষয়টি ঝামেলাদায়ক হয়ে উঠতে পারে, কেননা এই সরকারের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি। টিউলিপ এই অন্যায়ের সঙ্গে জড়িত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তিনি সাড়া দেননি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান নেতা মোহাম্মদ ইউনূসও যুক্তরাজ্যের হাই কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া অর্থ ও বিদেশে পাচার করা অর্থ উদ্ধার করতে যাচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এটা এই সরকারের অন্যতম অগ্রাধিকার। 17 কোটি মানুষের দেশ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশে শেখ হাসিনা 2 দশক ক্ষমতায় ছিলেন। ভোট কারচুপি, অধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতির অভিযোগে তার শাসন কলঙ্কিত হয়েছিল। শেষে ছাত্র বিক্ষোভ করে সরকারের পতন ঘটায়। হাসিনা দল, আওয়ামী লীগ ও মিত্রদের বৈদেশিক সম্পদের বিষয়টি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক যাচাই বাছাই করা হয়েছে। যুক্তরাজ্যের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চলতি বছরের শুরুর দিকে সাইফুজ্জামান চৌধুরীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানাধীন ব্রিটিশ রিয়েল এস্টেট পোর্টফোলিওকে ব্যাখ্যাহীন সম্পদের উদাহরণ হিসেবে উল্লেখ করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সম্প্রচার মাধ্যম বুলমার্গের একটি বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিবিদের সম্পদের বিশাল সাম্রাজ্যের ফিরিস্তি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে প্রায় 200 মিলিয়ন পাউন্ড মূল্যের 350টিরও বেশি সম্পত্তি নিয়ে তিনি গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সাম্রাজ্য। এইচএম ল্যান্ড রেজিস্ট্রি এবং ইউকে কোম্পানি হাউজের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, সাইফুজ্জামানের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো 15 কোটি পাউন্ডের বেশি মূল্য অন্তত 280টি সম্পত্তি অধিগ্রহণ করেছে। তবে সাইফুজ্জামান চৌধুরীর আইনজীবী আজমাল হোসেন বলেন,
তার মক্কেলের লুকানো কিছু নেই। তিনি বলেন, সাইফুজ্জামান চৌধুরী চতুর্থ প্রজন্মের ব্যবসায়ী ছিলেন। রাজনীতিতে আসার আগে 90 দশকের সম্পদ অর্জন করেছিলেন তিনি। সাবেক এই মন্ত্রী চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তার বৈদেশিক সম্পদ আন্তর্জাতিক ব্যবসায়িক স্বার্থ থেকে এসেছে। এসব বিষয়ে যুক্তরাজ্য সরকার বলছে, তারা দীর্ঘদিনের নীতি অনুসরণ করে বাংলাদেশের কর্তৃপক্ষ পারস্পরিক আইনি সহযোগিতা অনুরোধ করেছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করবে না।